শুরু করতে চাই যে সহিংসতার ঘটনা ঘটছে ডক্টর আব্দুল নটু সাহেব আপনার কাছ থেকে এটি জানতে চাই যে জামাতের আমির থেকে শুরু করে এনসিপি নেতারা সবাই সহিংসতার কথা বলছেন, ইতিমধ্যে হতাহতের ঘটনাও কিন্তু ঘটেছে। মানে এটি কেন হচ্ছে, বা এটি নিয়ে যদি বলি বিএনপির শীর্ষ যারা ক্ষমতায় যেতে যাচ্ছে সেই শীর্ষ মহল থেকে কি কিছু তৎপরতা দেখছেন? মানে অভিযোগ উঠছে যে তারা আসলে এই বিষয়ে নিষ্ক্রিয় বা কোনো পদক্ষেপ নিচ্ছে না, বিরোধী পক্ষের অভিযোগ করছেন। বিএনপির নেতাকর্মীরা যেটা করছে, যদি করে থাকে তাহলে এখনো পর্যন্ত অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আছে, এটা বন্ধ রাখার কাজ কার? অন্তর্বর্তী সরকার নির্বাচন পরবর্তী সহিংসতা রোধ করার দায়িত্ব কার থাকে? সরকারের থাকে, নির্বাচন কমিশনের থাকে। জি, সেটা তো একদম সিম্পল কথা, সেটাই হবার কথা। কিন্তু তারপরেও তো দল থেকে ধরুন যখন চাঁদাবাজির অভিযোগগুলো আসছিল তখন দল বহিষ্কার করেছে বা বিভিন্ন রকম দলীয় ব্যবস্থা নিয়েছে। এখানে কি আসলে দল থেকে এরকম ব্যবস্থা নেয়ার কথা না? সেটা আপনি প্রমাণ সহ তো তাদেরকে দিতে হবে, প্রমাণ সহ দিবে। দল এখন ব্যস্ত হচ্ছে কি করতে ব্যস্ত বলেন? আপনি খুব ভালো করে জানেন এখন মন্ত্রী পরিষদ তৈরি হবে, শপথ গ্রহণ হবে, কাকে কাকে দাওয়াত দেবে। দলের উপরের দিকের লোকেরা তো সব এই কাজগুলি করছেন। এখন যদি কেউ সহিংসতা করে, সহিংসতা একটা ক্রিমিনাল অফেন্স। দল চাঁদাবাজির অভিযোগ পেয়েছে, দেখেছে, বুঝেছে যে সত্য, তারপরে এটা করেছে, সেটা নিশ্চয়ই দল বলার সাথে সাথে কাউকে বহিষ্কার করে নাই। দল বহিষ্কার করেছে 7 দিন 10 দিন সময় নিয়ে, কিন্তু এদেরকে তো এখনই বন্ধ করতে হবে। দল তাদেরকে প্রমাণ পেলে 7 দিন পরে বহিষ্কার করবে, 10 দিন পরে বহিষ্কার করবে। কিন্তু এই যে ঘটনাগুলো ঘটে চলেছে ডাক্তার আব্দুল নটু, সেই ঘটনাগুলো যে ঘটে চলেছে, মানে বহিষ্কার হয়তো পরে করা যাবে, কিন্তু এই ঘটনাগুলো থামাতে কি কোনো তৎপরতা আপনি দেখছেন? কারণ দল কি করে থামাবে? দলের লোক তার যদি সর্বোচ্চ প্রায়োরিটি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ। জি জি, বলবেন প্লিজ। দলের লোক যদি এটা করে, দলের লোক তো লোকাল লোকাল লোকজন এটা করছে, দল কি করবে? ওখানে আরেকটা লোকাল গ্রুপ তৈরি করবে তাদেরকে গায়ের জোরে থামাতে? দল তো গায়ের জোরে কাউকে থামাতে পারে না, নির্দেশ দিতে পারে। যে অন্যায়গুলি করেছে সে তো ক্রিমিনাল অফিস করছে, ওখানে পুলিশ কি করে, আর্মি কি করে, অন্য যারা আছে তারা কি করে? তারা তাদেরকে ধরবে না? দেশে আইন শৃঙ্খলা তো এখনো দেখেন অন্তর্বর্তী সরকার আছে, দেশে আইন শৃঙ্খলা নিয়ে কথা উঠছে, তারা আসলে আইন শৃঙ্খলা রক্ষা করতে পারে না। যে কথাটা আমি এর আগেও বলেছি, নির্বাচনের দিন জনগণই আইন শৃঙ্খলা রক্ষা করেছে। মানে তার মানে সামারি কি এরকম যে দলের আসলে বিএনপির এই মুহূর্তে করার কিছু নাই? না, বিএনপি করার আছে। বিএনপিকে আপনি অভিযোগ করবেন, করলে পরে বিএনপি দেখবে অভিযোগ সত্য কিনা। আপনি এখন বলবেন না, সাথে সাথে বহিষ্কার করতে শুরু করবো, দেখবে না এই কাজটা হয়েছে কি হয় নাই, এটা দেখতে সময় লাগে না? চাঁদাবাজির অভিযোগ যখন এসেছে সেগুলো নিশ্চয়ই তারা দেখেছে, দেখে যাদের বিরুদ্ধে মনে হয়েছে। গণমাধ্যমেও কিছু খবর তো আসছে, গণমাধ্যমেও আসছে কিছু খবর, সেই খবরগুলোর প্রেক্ষিতে বা ভিত্তিতে আপনি এখন যা দেখাবেন সেটা সত্য বলে মেনে নিতে হবে। গণমাধ্যমে যা আসে সব সত্য। দল কি এইভাবে কাজ করে? দল গণমাধ্যম থেকে কাউকে বহিষ্কার করে? গণমাধ্যম আসলে বহিষ্কার করে দিলে তো দলের অর্ধেক লোককে বহিষ্কার করতে হবে, স্পষ্ট। তাই না? গণমাধ্যমে এসেছে, অতএব আপনি বহিষ্কার। গণমাধ্যমে দেখা যাচ্ছে কেউ আগুন দিয়েছে, সেখানে যদি কারো চেহারা পরিষ্কার দেখা যায়, সেই জিনিসপত্র সহ দলের কাছে আপনি পাঠাবেন। দলের কাছে অভিযোগ আসবে, দল দেখবে এটা সত্য কিনা, তারপরে বহিষ্কার করবে। চাঁদাবাজির সাথে এটা মিল নাই। চাঁদাবাজি কেউ করছে, এই চাঁদাবাজি করছে, কারো বিরুদ্ধে অভিযোগ এসেছে, তখন দল খবর নিয়েছে যে সত্যি সত্যি সে চাঁদাবাজি করেছে কিনা। যখন নিশ্চিত হয়েছে তখন বহিষ্কার করেছে। এটা তো আসার সাথে সাথে করে নাই। এখনো যখন অভিযোগ যাবে তা আসার সাথে সাথে করবে না। জি, অভিযোগ যাবে, সে বহিষ্কার হবে। থামানোর দায়িত্ব একমাত্র থামানোর দায়িত্ব সরকারের, বিএনপির খুব কিছু করার নাই। মনে করেন যে চুরি করে, না না শারমিন, যে চুরি করে আপনার বাসায়, সেও ধরেন বিএনপির সমর্থক হইতে পারে না, আওয়ামী লীগের সমর্থক হইতে পারে না। তো আওয়ামী লীগ আর বিএনপি তাকে বহিষ্কার করে দিলে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন যে আপনার বাসায় চুরি করেছিল, আওয়ামী লীগ তাকে বের করে দিচ্ছে? চুরি সাজা নাই বাংলাদেশে, সাজা দেওয়ার দায়িত্ব নাই তাদের। এতদিন দায়িত্ব নেন নাই বুঝলাম, আপনারা অনেক কাজে ব্যস্ত ছিলেন, সংস্কার, বিচার, নির্বাচন। এখন তো আপনাদের এই কাজগুলো নাই। এখন অন্তত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পাঠান, তাদেরকে ধরেন, ধরে নিয়ে যান, জেলখানায় থাকা অবস্থায় বহিষ্কার হবে। জি, আমি ডক্টর শিব্বির আহমেদ আপনার কাছ থেকেও একটু শুনতে চাই যে আপনারা কি মানে জামাত কি এই ঘটনা, যেহেতু জামাত ইসলামের আমিরকে আমরা শুনেছি যে বাড়িঘরে আগুন, হামলা, ব্যক্তিগত মানে ব্যক্তিকে হামলা করা হচ্ছে, এরকম ঘটনা তিনি আগেই কমপ্লেন করেছেন, সাংবাদিকদের সামনে এই অভিযোগগুলো বলেছেন। এই অভিযোগগুলো বিএনপির মানে কর্তৃপক্ষকে কি জানানো হয়েছে বিএনপির কাছে, বা আইনগত ব্যবস্থা আপনারা কি নিয়েছেন সেটাও একটু শুনি। আপনাকে শুনতে পাচ্ছি না। ধন্যবাদ আপা আপনাকে এবং আমার সহলোচককে ধন্যবাদ। দেখেন, এবারে নির্বাচনটায় আমাদের প্রত্যাশা ছিল, যেহেতু এবারে আওয়ামী লীগ নেই, এটা সহিংসতা মুক্ত নির্বাচন হবে। নির্বাচনে আমরা সহিংসতা অতীতে দেখেছি, এবং এবারে নির্বাচনে সহিংসতা অনেক কম হয়েছে, এবং এটার একটা বড় কারণ হচ্ছে এবারে নির্বাচনে আওয়ামী লীগের মতো একটা সন্ত্রাসী সংগঠন নাই, যারা নিজেরা ইলেকশন করে প্রচুর খুনাখুনি করে। তো এই নির্বাচনটা এবারে দেখেছেন যে নির্বাচনের দিন পর্যন্ত
মেজর কোনো সহিংসতা হয়নি। কিছু সহিংসতা হয়েছে, যেমন শেরপুরে একজন খুন হয়েছে, নিঃসন্দেহে দুঃখজনক একটা খুন হয়েছে, আর নারীদের উপরে বিভিন্ন জায়গায় হামলা হয়েছে, জামাতের নারীদের উপরে। এরকম কিছু ঘটনা ছাড়া মোরলেস মেজর কোনো সহিংসতা ছাড়া নির্বাচনটা সম্পন্ন হয়েছে, এবং আমরা আশা করেছিলাম যে নির্বাচনটা এবারে আমরা এটা একটা দৃষ্টান্ত হবে যে আমরা একটা ডেমোক্রেটিক ট্রেনের মধ্যে উঠছি, যেটা নিয়ে কথা বলা হচ্ছে। সো আমাদের আচরণের মধ্যে নির্বাচনের পরেও এই ডেমোক্রেটিক আচরণগুলো থাকবে। কিন্তু এগেইন আমরা দুঃখজনকভাবে লক্ষ্য করছি যে নির্বাচনের দিন রাত নির্বাচনটা বিতর্কিত থেকে না যায়। এই অভিযোগকে আমি ঢালাওভাবে অতীতের যে অভিযোগ যে আমরা হেরে গেছি মানে আমি নির্বাচন মানি না, সূক্ষ্ম কারচুপি, স্থূল কারচুপি, বা আমি বয়কট করলাম, এই ধরনের কথা আমি দেখিনি। বরং জামাত ইসলামী থেকে বলা হয়েছে আমরা দায়িত্বশীল অপোনেন্ট হিসাবে আমরা ভূমিকা পালন করব। জি, আমলে নেওয়া উচিত বলছেন আপনি, কিন্তু আমি এটাও প্রশ্ন রাখতে চাই আপনার কাছে, আমলে নিয়ে কি মানে গেজেট প্রকাশের পর অতীতে আমরা দেখি নাই আর কি খুব বেশি যে কিছু করবার থাকে বলেও। যদি কোথাও যদি এরকম অভিযোগ থাকে যে এখানে বর্ণনায় ভুল করা হয়েছে, এটা রিকাউন্টিং করা যায়, এটা একটা উপায় হতে পারে। যেখানে বলা হচ্ছে স্লিপগুলো ট্যাম্পারিং করা হয়েছে এবং পার্টিকুলারলি একটা মার্কার পক্ষেই ট্যাম্পারিং করা হয়েছে, এ ধরনের অভিযোগ এসেছে, সেগুলো দেখা উচিত। কোন কোন জায়গায় পোলিং এজেন্টদের সাইন না নিয়ে বা পোলিং এজেন্টদের বের করে দিয়েই নিজেরা সর্বশেষ হিসাবটা বসিয়েছে, কাউন্টটা। সেখানে এরকম অভিযোগ যদি থাকে আমার মনে হয় সেগুলো রিভিজিট করা যেতে পারে, অ্যাটলিস্ট একটা সমাধানে আসা যায় যে ওকে ফাইন আসেন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি ডাক্তার আব্দুল নূর তুষার আপনার কাছে একটু এটা জানতে চাই যে আসলে কারচুপির অভিযোগগুলোকে আপনি কিভাবে বিশ্লেষণ করছেন? আপনার কি মনে হচ্ছে যে 30টি আসনে কারচুপির মানে অভিযোগ করেছেন, ফলাফল বদলানোর বা ফলাফলের উপর প্রভাব খাটানোর অভিযোগ করছেন যে আমার জোট এর পক্ষ থেকে এটা বিশেষ করে বলা হচ্ছে, আসলে কি বলবেন এই অভিযোগ প্রসঙ্গে? কারচুপির অভিযোগ তাদেরকে প্রমাণ করতে হবে, কারচুপির কথা বললেই তো হবে না। কারচুপি করে কি এতগুলো আসন হারানো যায়? কারচুপি তাদেরকে প্রুফ করতে হবে, তারা বলবে কারচুপির অভিযোগ তো করতেই পারেন তারা, তবে সারাদিন ভোটের সময় তারা কারচুপির অভিযোগ করেন না, ভোট গণনার পরে তারা কারচুপির কথা বলছেন। তো এটা তারা প্রমাণ করবে না, একই কথা, কারচুপি হয়েছে সেই তথ্য প্রমাণ সহ নির্বাচন কমিশনে যাবেন, নির্বাচন কমিশনে গিয়ে সাক্ষ্য প্রমাণ জমা দিবেন, নির্বাচন কমিশন দেখবে কারচুপি হয়েছে কিনা, তারপর সেই কারচুপির জন্য ব্যবস্থা নিবে। তারপরে যদি ব্যবস্থা পছন্দ না হয়, এখানে তো আমার মনে হয় আইনের শিক্ষকই তিনি শিববীর সাহেব, তাহলে নিশ্চয়ই কোর্টে যাওয়ার সুযোগ আছে, কোর্টে যাবেন, তারপরে কোর্টে গিয়ে জি আমি অর্থনীতি শিক্ষক। ও আপনি অর্থনীতি পড়ান, আচ্ছা। তাহলে ওনারা সবাই মিলে আইনের শিক্ষকের কাছে যাবেন, আইনের শিক্ষক তাদেরকে বলবেন। আমাদের তো একজন আইনের শিক্ষক আছেন, ওনার নাম কি? ওনার নাম হচ্ছে, আমার কথা কি শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি। জি, আমাদের একজন আইনের শিক্ষক তো আছেন, প্রফেসর আসিফ নজরুল। দরকার হলে তার কাছ থেকে পরামর্শ নেবেন, কারণ আর কয়েকদিন পরে উনি তো আর সরকারের উপদেষ্টা থাকবেন না, তখন নিশ্চয়ই তিনি একেবারে নির্বিঘ্নে এই পরামর্শগুলো দিতে পারবেন, কোনো পক্ষপাত হবে না, কোনো লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপার হবে না। তখন আসিফ ভাই বলতে পারবেন কোথায় যেতে হবে, কোন জায়গায় যেতে হবে। এছাড়াও আমি মনে করি জামাত ইসলামের একটি অত্যন্ত শক্তিশালী আইনজীবী দল রয়েছে, শিশিরমণি কৃতকার্য হন নাই, ফলে তাকে তারা পাবেন। তারপরে এইরকম আরো যারা আছেন তারা পাবেন, ব্যারিস্টার শাহরিয়ারকে পাবেন। হ্যাঁ, এবং অবশ্যই এইটা অভিযোগ নিয়ে গেলে, কিন্তু এগুলো যদি ধরেন অভিযোগ থাকে, অভিযোগ নিয়ে গেলে কি কিছু হয়? মানে গেজেট প্রকাশের পর খুব কি কিছু না, এর আগে হয় নাই, কিন্তু এখন তো হবে। এখন তো পৃথিবীর শ্রেষ্ঠ সরকার ক্ষমতায় আছে, এখনো আছে তারা, অন্তর্বর্তী সরকার, যারা পৃথিবীর মধ্যে সেরা, তাদের সকল কাজ পৃথিবীতে একটি উদাহরণ। তো এত উদাহরণের সরকার আরেকটা উদাহরণ তৈরি করবেন, তারা বিচার করে প্রমাণ করে দিবেন যে তাদের এই মানে ইতিহাস সেরার কথা, পৃথিবী সেরার কথা বলছিলেন, ডক্টর ইউনূস বলেছেন ইতিহাস সেরা নির্বাচন, শতাব্দীর সেরা সেটা করলেন কিনা মানে ক্ষমতা হারানোর ঠিক আগে সেই ব্যবস্থাগুলো আপনি দেখলেন কিনা? নির্বাচনটা ইতিহাস সেরা মনে হলো কিনা ডক্টর? না, ওনার এই নির্বাচন ইতিহাস সেরা, কারণ নিজের কাজকে নিজে উনি সেরা বলেন, আরেকজনের জন্য অপেক্ষা করেন না। অতএব ওনার নির্বাচন সেরা, এবং এত সেরা নির্বাচন যিনি করেন তিনিও ইতিহাসের সেরা একজন শাসক। তা না হলে ইতিহাসের সেরা জিনিস কি করে পয়দা হবে, তাই না? তো সেরার কাছ থেকে একটা সেরা ইলেকশন আমরা পেয়েছি, এখন একটা সেরা কারচুপি হয়েছে, এখন সেটা একটা সেরা বিচার হবে, তাই না? সবই ইতিহাসের সেরা হবে, আপনার তো সংশয় করার কোনো দরকার নাই, তাই না? ওই যে আমাদের বাংলা একটা প্রবাদ আছে, শেরের উপরে সোয়া শের, এটা সেরার উপরে আরো শের, আরো সেরা, তার উপরে আরো সেরা, বুঝতে পেরেছেন? সেটা হবে। আমরা তো সেরা দেখছি অনেকদিন থেকে, সেরা দেখতে দেখতে এই 18 মাস বয়স বাড়লো,
বুঝলেন? অতএব আমি এক্সপেক্ট করি যে বিচার নিয়ে গেলে তারা বিচার করবেন। অতীতে কি হয় না এটা দিয়ে তো কথা নাই। অতীতে অনেক কিছুই হয় নাই। অতীতে আওয়ামী লীগ সরকার ছিল, তার আগে বিএনপি সরকার ছিল, তার আগে আওয়ামী লীগের সরকার ছিল, তার আগে বিএনপি সরকার ছিল, তার আগে এরশাদের সরকার ছিল, তার আগে জিয়াউর রহমানের সরকার ছিল, তার আগে মোশতাকের সরকার ছিল, তার আগে শেখ মুজিবুর রহমানের সরকার ছিল, তার আগে পাকিস্তানের সরকার ছিল, তাই না? ব্যাপারটা এরকম না? ব্যাপারটা এরকম। কিন্তু মাঝখানে মুক্তিযুদ্ধের কথা ভুলে গেছেন না তারা? বহু লোক ভুলে গিয়েছে না মুক্তিযুদ্ধ? একজন লোক এসে বলেছিলেন না সেরা কাজের মধ্যে একটা হবে রিসেট করা। তো উনি এইবার এটা রিসেট করবেন, এই যে বিচার যে হয় না, বিচার না পাওয়ার যে ব্যাপারটা, এটা রিসেট করে দিবেন। রিসেট করে সবাইকে বিচার পাইয়ে দিবেন। যাওয়ার আগে উনি চুক্তি সাইন করতে পেরেছেন না মাত্র 2-3 দিন আগে, ওরকম যাওয়ার আগে বিচারটা করে যাবেন। এই যে এই মানে ভোতা কারচুপি যেটা হয়েছে, মানে সবাই বুঝতে পারছে যে একটা ভোতা কারচুপি হচ্ছে, তাই না? জি, ভোতা কারচুপি, জি। হ্যাঁ, ডক্টর কারণ এর আগে ট্রল হইতো সূক্ষ্ম কারচুপি। তো সূক্ষ্ম কারচুপি এটার প্রমাণ আওয়ামী লীগ দিতে পারে নাই তখন, এটা নিয়ে অনেক ট্রল হয়েছে। কিন্তু এটা তো নিশ্চয়ই ওনারা প্রমাণ দিতে পারবেন যে কারচুপি হয়েছে, এবং কারচুপি হয়েছে এটা প্রমাণ করার সাথে সাথে কি হবে, সমস্যাটা কি বুঝতে পেরেছেন শারমিন? যদি সেরা বিচার ওনার করতে হয় তাহলে প্রমাণ করে দিয়ে হয়ে যাবে যে সেরা কারচুপি হয়েছে, ভোতা কারচুপি হয়েছে। তাহলে ভোতা কারচুপি হলে আবার ইলেকশনটা সেরা হয় নাই। আবার ইলেকশনটা যদি সেরা হয় তাহলে কোনো কারচুপি হয় নাই। তাহলে কেমনি বিচার করবে? বিচার করতে পারবে না তো। আপনি ইলেকশনের আগে যদি বলে দেন ইলেকশনটা সেরা, ঐতিহাসিক, দারুণ, এর মতো ইলেকশন আর হবে না, তাহলে আপনি সেই ঐতিহাসিক সেরা, এর চেয়ে ভালো ইলেকশন আর হয় না, এটার বিরুদ্ধে কারচুপির অভিযোগ আসলে আপনি কি করে কারচুপি বিচার করবেন? পারবে না তো বিচার করতে। আর যদি বিচার করে তাহলে তো ঐতিহাসিক নির্বাচন থাকলো না, তাহলে ভোতা কারচুপি নির্বাচন হয়ে গেল। প্রবলেমটা তো এইখানে। কাজ করার আগে যদি আপনি বলেন আমি ফার্স্ট হয়েছি, তাই না? বাংলাদেশের 1 ইঞ্চি, বাংলাদেশের 1 ইঞ্চি উন্নতি হয় নাই গত 18 মাসে। 3-0 আমার মনে আছে পরিষ্কার। একটা বক্তব্য দেওয়া হয়েছিল প্রশাসনের তরফ থেকে যে প্রশাসনের উদ্দেশ্য হবে এই 3-0 বাস্তবায়ন করা। কারণ প্রধান উপদেষ্টার মনের আকাঙ্ক্ষা, তার যে লেটেস্ট যে থিওরি, সেটা হচ্ছে 3-0। কিন্তু বাংলাদেশে দুর্নীতিও বেড়েছে, বাংলাদেশে গ্যাস নির্গমন মানে যে এমিশন সেটাও বেড়েছে, এবং বাংলাদেশে বেকারত্ব বেড়েছে, তাই না? তাহলে এটা তো হলো না। এরকম 3-0 হওয়ার আগে 3-0 হবে এটা বলা যেমন সমস্যা, ওরকম ইলেকশন হওয়ার আগে ইলেকশন ভালো হয়েছে এটা বলা একটা এরকম সমস্যা। এখন এই ভালো নির্বাচনের মধ্যে যদি ভোটা কারচুপি হয় তাহলে ইলেকশনটা খারাপ, আবার ইলেকশনটা যদি ভালো হয় তাহলে ভোটা কারচুপি কেমনে হবে? তার মানে আপনি বুঝতে পেরেছেন যে কোনো একটা হবে, হয় ইলেকশনটা ভালো আর না হইলে কারচুপিটা হয়েছে। কোনটা স্বীকার করবে? আমি শিওর ওনারা স্বীকার করবে না যে কোনো কারচুপি হচ্ছে। পৃথিবীর শ্রেষ্ঠ কারচুপি হলো এখন কোনোভাবেই এই প্রধান উপদেষ্টা এবং তার দলের পক্ষে, তার দলবলের পক্ষে স্বীকার করা সম্ভব না যে এই ইলেকশনে কারচুপি হয়েছে। তার দলবল কি উপদেষ্টা পরিষদ নাকি? না, নাহিদ ইসলাম। তো তারা তো বলছেন, আসিফ মাহমুদরা তো বলছেন যে নির্বাচনে মানে হেরে গেছে থেকে বলছে, এই জন্যই তো তারাও প্রমাণ করতে পারবে না। কারণ দলবল এটা করলে পরে তো তাদের এই ঐতিহাসিক উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, তারা তো ইয়ে হয়ে যাবেন, বাজে বাজে ইলেকশন করেছেন, এটা হয়ে যাবে। তাহলে কেমনে বাজে ইলেকশন হলো? জি, ডক্টর আব্দুল তুষার বলছেন ভোতা কারচুপির কথা। ডক্টর শিবির আহমেদ কারচুপির জায়গায় আরেকটু আপনি নিশ্চয়ই বলবেন, একটু সাথে সাথে এটাও অ্যাড করি যে গণভোটের ব্যাপারেও কিছু কারচুপির বিষয় উঠে আসছে। আমি বিজনেস স্ট্যান্ডার্ডের একটা খবর দেখছিলাম, আমি আসলে কয়েকবার এটা রেফার করলাম যে সেখানে দেখানো হয়েছে বেশ কয়েকটি আসনের ক্ষেত্রে, যেমন রাজশাহী 4 আসনে গণভোট কাস্ট হয়েছে, বলছে 244.295%, যেখানে মোট ভোটার 3,19,909 জন, কিন্তু সেখানে ভোট কাস্ট দেখানো হয়েছে 7,81,523, মানে 244.295% ভোট কাস্ট দেখানো হয়েছে। এরকম সিরাজগঞ্জ, নেত্রকোনা সহ কয়েকটি আসনের কথাই বলা হচ্ছে যে গণভোটে, মানে এইটাকেও কি আপনারা আমলে নিচ্ছেন নাকি জামাতের প্রার্থীরা বা জোটের প্রার্থীরা যেখানে কারচুপির শিকার হয়েছেন বলে মনে করছেন সেগুলোর কথাই শুধু বলছেন? না দেখেন, এই জামাতের দিক থেকে বা এনসিপির দিক থেকে যে আসনগুলো ধরেন 10% আসনের কথা বলছে, যে 30 আসনের কথা বলা হচ্ছে, যে আসনগুলোকে তারা বলছে এখানে কারচুপি হয়েছে, আর বাকি সারা দেশের নির্বাচন নিয়ে তাদের মোটা দাগে তারা অভিযোগ করছে না। কারণ কিছু কিছু ছোটখাটো কারচুপি হয়েছে বা ছোটখাটো অনিয়ম হয়েছে, সেগুলোকে তারা ইগনোর করে অ্যাকসেপ্ট করছেন। কারণ সেগুলো তো জামাতও করেছে, তাই না? জামাত করেছে, সেগুলো জামাত করবে কেন? জামাত তো আর সব নির্বাচন পরিচালনা করছে না, বা জামাত করেছে এরকম কোনো প্রমাণ, কোনো অভিযোগও বিএনপি করে নাই। সো এটার বলার কোনো করেছে তো, ধরেন বিরাট পরিমাণ টাকা নিয়ে, 74 লাখ টাকা নিয়ে যখন ধরা তখন টাকার খেলার অভিযোগ জানিয়ে এসেছে এই সরকার বলেছে। একদম সামারি এক লাইনে জানতে চাই আপনার কাছে ডক্টর শিবির আহমেদ, ইতিহাসের নির্বাচন হলো? আমি যদি ইতিহাস সেরা নির্বাচন করতে হলে ইতিহাসের কোন জায়গা থেকে আমি শুরু করতেছি কম্পেয়ার? বাংলাদেশের ইতিহাস, শুধু বাংলাদেশের ইতিহাসে আমি যদি বলি, আমি যদি শুধু সহিংসতার পয়েন্টে বলি,
নির্বাচন পরবর্তী এখন সহিংসতা হচ্ছে নানান জায়গায়, কিন্তু নির্বাচনের দিন পর্যন্ত আমি যদি সহিংসতার জায়গা থেকে বলি, তাহলে আমি বলবো বাংলাদেশের ইতিহাসে যত নির্বাচন হয়েছে, আমার যতদূর ধারণা বা আমি যতদূর দেখেছি 91-96 এর পর থেকে যে নির্বাচনগুলো দেখেছি, তুলনামূলক অনেক বেশি সহিংসতা হতে, আবার সহিংসতা কম হয়েছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে পার্টিসিপেশনের দিক থেকে যদি বলি, স্ট্যান্ডার্ড পার্টিসিপেশন হয়েছে এবং কিছুটা ভালো পার্টিসিপেশন, আমি বলতে পারি 60% পার্টিসিপেশন হয়েছে। উৎসব মুখর পরিবেশে মানুষজন ভোট দিতে গিয়েছে, ঢাকা থেকে ট্রেনে লঞ্চে করে মানুষজন সারা দেশে গিয়েছে, ভোট দিয়েছে। এই জায়গা থেকে আমি যদি বলি, এবং ভোটের পরে ফলাফল মেনে নেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে অল্প কিছু অভিযোগ ছাড়া মোটা দাগে তারা ফলাফলকে মেনে নিচ্ছে। তো এই কয়েকটা ইন্ডিকেটর থেকে আমি যদি দেখি, পার্টিসিপেশন, সহিংসতা এবং ভোটের আগে আচরণ বিধি মেনে চলা, ধরেন এবারে পোস্টার করা যাবে না, আচরণ বিধি ছিল, সারা দেশে কিন্তু পোস্টার লাগানো হয়নি, এটা একটা বড় উন্নতি হয়েছে। তো এই সামারিটা কি ইতিহাসের নির্বাচন, এই কয়েকটা ইন্ডিকেটর থেকে আমি বলতে পারি এটা একটা ভালো নির্বাচন হয়েছে, এবং বাংলাদেশের অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে ভালো হয়েছে। ইতিহাস সেরা হবে কিনা সেটা মূল্যায়নের, ওই তো অতীতের যে কোনো ভালো নির্বাচন মানে তো সেরা নির্বাচন, তাই না? আমি বলছি যে সহিংসতার ক্ষেত্রে এবং আচরণ বিধির ক্ষেত্রে এবং নির্বাচনের রায় মেনে নেওয়ার ক্ষেত্রে এই কয়েকটা ইন্ডিকেটর আমি বলবো এটা ভালো হয়েছে। ডক্টর শিবির আহমেদ, আপনাকে ধন্যবাদ। ডক্টর আব্দুল লতিফ স্যার, এই যে 60% ভোট পড়েছে বলে শেষ পর্যন্ত জানলাম, এইটা জানাতে এত দেরি হলো কেন? এই ব্যাখ্যাটা কি স্পষ্ট হয়েছে যে সাধারণত ভোটের পরপর, মানে ভোট শেষ হওয়ার পরপর আমরা জেনে যাই কত পার্সেন্ট ভোট পড়েছে, বা এটা জানানোটা খুবই সহজ একটা কাজ, এটার মধ্যে কোনো কঠিন কিছু নাই, কিন্তু কেন দেরি হলো? পরের দিন গিয়ে তারপরে দুপুরের কাছাকাছি যাওয়ার পরে জানতে পারলাম, কেন? এটার কি কোনো ব্যাখ্যা পেয়েছেন? না, পাইনি। মানে এটির ব্যাখ্যাটা কি নির্বাচন কমিশনের দেওয়া উচিত না, মানে আমাদের পাওয়া উচিত না, জানা উচিত না? না, পাই নাই তো, কারণ আমি জানি না, জানা উচিত। আপনি প্রশ্ন করতে পারেন, সাংবাদিকরা প্রশ্ন করবে, আমার মনে হয় এটা জানা উচিত। আপনি কি আমার ভিডিও পাচ্ছেন? আপনাকে পাচ্ছি, আপনার সাউন্ডটা পাচ্ছি, কিন্তু আপনার ভিডিওটা ফ্রিজ হয়ে আছে। এই তো এখন ঠিক হয়েছে। তো জানা উচিত, যে জানা উচিত, কিন্তু এটা আপনারা প্রশ্ন করবেন, সাংবাদিকদেরকে প্রশ্ন করবেন, সাংবাদিকরা যাবেন, তারা গিয়ে প্রশ্ন করবেন কেন দেরি হলো, তারপরে তারা রিপোর্ট করবেন। ওনারা তো আগেই বলে দিয়েছিলেন তারা দেরি করবেন, ওনারা কিন্তু এটা বলেছিলেন যে ভোটের ফলাফল দিতে দেরি হবে, কিন্তু ভোটের হার জানাতে কেন দেরি হবে? ভোটের ওনাদের কাছে একটাই ভোট ছিল, সেটা হ্যাঁ আর না ভোট। সরকার তো এই ভোটে অংশ নিয়েছে, হ্যাঁ তো সরকারের পক্ষ, আর না হচ্ছে জনগণের ইচ্ছা। তো এই ভোটের যে ব্যালট তারা বানিয়েছিলেন, সেখানে একটা টিক মার্ক আগে বসিয়ে দিয়েছিলেন, যাতে মানুষ প্রভাবিত হয়, ব্যালট হাতে নিয়ে না বুঝে। আমি যে ঘরে ভোট দিয়েছি সেখানে 3 জনকে দেখেছি যে তারা জিজ্ঞেস করছিলেন যে এটা কি করব, এটা তো দেখি টিক মেরে দিয়েছে আগেই, কারণ তারা বুঝতে পারছিল না যে এটার উপর যে আবার সিল মারতে হবে, কারণ দেখছিল একটা বিরাট টিক। হ্যাঁ, তো এই যে বিষয়টি, এটা তো তারা করেছেন, এবং তারা আগেই বলে রেখেছিলেন যে নির্বাচনের ফল ঘোষণায় কিছুটা দেরি হবে, বিলম্ব হবে। এটা আমরা ভেবেছি সংসদ নির্বাচন, কিন্তু আসলে সংসদ না, তাদের যেটা নির্বাচন, হ্যাঁ না, সেটা তারা দেরি করেছেন, দেরি করে দিয়েছেন। ঘোষণা করতে কেন দেরি হবে, এটার মানে কোনো ব্যাখ্যাই কোনোভাবে কনভিন্সিং হওয়া যায় না। এবং নির্বাচন কমিশনে একটা প্রশ্নও করেছেন, আপনি বলেছেন সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, তখন নির্বাচন কমিশনের পক্ষ থেকে একরকম একটু ক্ষুব্ধ, একটা রাগান্বিত একটা চেহারা তাদের দেখা গেছে, তারা খুব এই বিষয়ে উত্তর আসলে সাংবাদিক পান নাই। যাই হোক, যদি নির্বাচন কমিশনের কাছে অনেক অভিযোগের জায়গা আছে, তারা দেবেন কিনা জানি না। একটু আপনি কোনো অভিযোগ করতে পারবেন না, তো গণভোট নিয়ে আপনাকে কোনো অভিযোগ করতে দিবে না। কেন? মানে কারচুপি হলে অভিযোগ থাকবে না? না, কারণ গণভোট তো জিতেছে, এবং গণভোটে তো কারচুপি করার কিছু নাই, অতএব আপনি কি নিয়ে অভিযোগ করবেন? কে কারচুপি করেছে? দেরি হলে 1 সপ্তাহ দেরি হলে বাকি, অঙ্ক করতে আমাদের অসুবিধা হয়েছে, ক্যালকুলেটর নষ্ট ছিল, মানে আপনি যে কারণেই দিক, আপনি কি বলবেন? এখানে ভোটের হার করার ক্ষেত্রে তো অঙ্কের কিছু নাই, সব জায়গা থেকে একদম প্রিজাইডিং অফিসার, রিটার্নিং কর্মকর্তা থেকে নির্বাচন কমিশন রিপোর্ট সাথে সাথে চলে আসছে এই ডিজিটাল যুগে। তাহলে কেন? কিন্তু আপনি এটার ভোটের হার পাই নাই বা দেয় নাই, দেরি করেছে, এটা কি অন্যায় হয়েছে? এটা অন্যায়টা কি সেটা বলেন। আচ্ছা, মানে জানানোটা কেন হলো না, এটাই প্রশ্ন। হ্যাঁ, দেরি করেছি, বাস দেরি হয়েছে, বাস এইভাবে তারা ঘাড় ঝাঁকিয়ে বলে দিবেন। কিন্তু কারণ এই ভোটটা তো আসলে তারা ম্যানিপুলেট করেছেন, এই ভোটটা কারচুপিটা অন্যভাবে হয়েছে, এটা কারচুপি করতে হয় নাই, এটা নিজে নিজে একটা কারচুপির ভোট। এটাতে আসলে মানে আমরা দেখেছি যে সরকার, আপনি বলছিলেন সরকার একটা পক্ষ, হ্যাঁ দেখেছি সরকার নিজেরা পক্ষ হয়ে এটার প্রচারণা করছে, নিজের পক্ষ নিজেকে হারতে দেয়, যেটা সরকারের পক্ষ সে হারতে দিবে? এটা তো আলী রিয়াজ বনাম জনগণ।
কিন্তু সরকার আসলে কি পাবে? তারা তো ক্ষমতা ছেড়ে চলে যাবে, এই যে শপথ গ্রহণ হবে, না, যে তারা তো যাচ্ছে চলে তো। যাবে। আমি এইমাত্র একটা ফটো কার্ড দেখলাম দেশ টিভির বরাত দিয়ে, সত্য মিথ্যা জানি না, যে একজন ওই হালকা উপদেষ্টা ছিলেন না, ওই যে ফয়েজ তৈয়ব, উনি নাকি জার্মানির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন, চলে গেছে, যাচ্ছে তো। অনেকে ভিসা করিয়ে রাখছেন সেসব জানতে পারছি, বা পাসপোর্ট আগেটা না, নিয়ে এগুলো রাখছেন। গুজব, কিন্তু কিন্তু আচ্ছা, এটা যেহেতু গুজব আমি আর যাই দেশ হোক, টিভির কিন্তু বরাতে, আমার প্রশ্ন হচ্ছে ওরা সরকার ফ্লাইট কি লাভ নাম্বার হবে দিয়েছে। গণভোটে হ্যাঁ হলে, বা হ্যাঁ যদি বিপুল ব্যবধানে জয়ী হয়, তাতে সরকারের লাভটা কি? কেন সরকার পক্ষ? তাহলে এই সরকার যে উদ্ভট কাজগুলি করেছে সেগুলো বৈধতা পাবে। তাহলে তাহলে এই সরকার যে নানান ধরনের উদ্ভট কাজকর্ম করেছে ওগুলো একই সাথে বৈধতা পাবে, সেই জন্য, আর কিছু না। জি। আর মানে সরকার ঠিক যাবার আগে আপনার আগে মনে যে আছে, একটা পাসা নামে একটা গ্রুপকে 10,000 পর্যবেক্ষক নিয়োগের একটা লাইসেন্স দিয়েছিল, তারপর সবাই কথা বলার পরে এটা আবার বন্ধ করে দিয়েছিল। জি হ্যাঁ, কিন্তু পাসাকে বাঁচাতে চেয়েছিল কেন? মানে পাসাকে দিল কেন? এটা একটা মৃতপ্রায় এনজিও, এটাকে কেন বাঁচাতে চেয়েছিল? এটা কিন্তু কোনো উত্তর নাই। কেন 10,000 লোককে দিয়েছিল, এটা কোনো উত্তর দিয়েছে? শুধু উত্তর দিয়েছে যে আমরা এটাকে স্থগিত করলাম, কিন্তু বলে নাই কিন্তু যে পাসাকে এটা দিয়েছিল কেন। তো আপনি মনে করেন যে এই এত অস্থিরতা এই ভোট নিয়ে, এটা পাসা বাঁচাতে? ডক্টর শিব্বির আহমেদ, আপনার কাছেও একটু যদি এই বিষয়ে কোনো মন্তব্য থাকে করবেন, আমি তারপর আসলে সামনের সরকার নিয়ে একটু প্রশ্ন করতে চাই। জি। তুষার ভাই, অর্গানাইজেশনটা পাশা। না, এটা প্রনাউন্সিয়েশন পাসা হইতে পারে না। আপনি সোশ্যাল সোশ্যাল এস নাকি সোশ্যাল? আচ্ছা, সোশ্যাল যাই হোক। হতে পারে যদি আপনি রাজশাহীতে যান, তাইলে আবার হবে সোশ্যাল। হ্যাঁ, আচ্ছা, না হলে এটা সোশ্যাল। হ্যাঁ, PASA। হ্যাঁ, আহ, আচ্ছা, যাই হোক। তো PASA, এটার উচ্চারণ তাই। এবং ওনারা এই পাসাকে বাঁচাতে চেয়েছিলেন। তারা 10,500 লোক তাদেরকে নিয়োগ করার লাইসেন্স দিয়েছিলেন, যাদের একটা নিজেদের অফিস নাই। তাহলে এই পাসার প্রতি এত তাদের আগ্রহ কেন? এটা কারা ছিল আমি চিনি না, আমি জানি না। আপনি জানেন, এটা হুমায়ুন নামে এক ভদ্রলোক। উনি উনি এটার নাম কি? এটার নাম হচ্ছে ওই হবিগঞ্জের চুনারুঘাট এরকম কোন একটা জায়গায় তার একটা এনজিও আছে। এই এনজিও 2টা অফিস খুলেছিল, জনগণ সেই এনজিওর অফিস গুটিয়ে নিতে বাধ্য করেছিল, কারণ তাদের নানান ধরনের অনিয়ম ছিল। এই ভদ্রলোকের অফিসটা এখন তার নিজের বাড়ির বসার ঘরে, এবং তার পাশের যে প্রতিবেশী তারাও জানে না যে এটা আছে। কিন্তু নির্বাচন কমিশন তাদেরকে খুঁজে বের করে তাদেরকে ঠিকই দিয়ে দিয়েছিল 10,000-এর বেশি পর্যবেক্ষক, মানে তারা বসে বসে নির্বাচন দেখবে। তো এটার কোনো ব্যাখ্যা তারা দিয়েছেন যে কেন তারা দিয়েছিলেন, কি কারণে দিয়েছিলেন, এটার কোনো ব্যাখ্যা দিয়েছেন? এরকম তারা ব্যাখ্যা দিবেন না, দেরি হয়েছে। আমি ওইটাকে উল্লেখ করেছি আর কি, যে অর্গানাইজেশন গুলো কি সরকার থেকে কোনো বেনিফিট পায়? আমি এটা আসলে জানি না, মানে সরকার থেকে বা নির্বাচন আমি কমিশন আপনাকে থেকে বুঝায় বলবো কেমনে বেনিফিট পায়। এই যে 10,000 12,000 পর্যবেক্ষক নিয়োগ হয়ে যায়, তো এই পর্যবেক্ষকরা ভোটের কেন্দ্রের আশেপাশে সমস্ত, এরা সব জায়গায় যেতে পারে বুথ ছাড়া। শুধু ভোটের বুথটা ছাড়া সবখানে যেতে পারে। এরা এই কার্ডটা নিয়ে ঘুরতো, এবং কোন দলের কাছে এগুলো বিক্রি হইতো বিভিন্ন সারা দেশে। মনে করেন এই 10,000 পর্যবেক্ষকের এই আইডি বিক্রি হয়ে যেত কোনো না কোনো দলের কাছে, এগুলো বেচা কিনা হইতো পর্যবেক্ষকের পদ, এবং দলীয় লোকেরা এটা লাগিয়ে বুথ ছাড়া সব জায়গায় ঘোরাঘুরি করতো। এইটা হচ্ছে নিয়ম। যাক, একটা অনিয়ম ঠেকানো গেছে অন্তত আপত্তির হ্যাঁ, মধ্যে। এটা আমরা জি ঠেকিয়েছি। আমরা জি টকশোতে হইচই করেছি, নিশ্চয়ই। পত্রিকাতে রিপোর্ট এসেছে, তখন এটা ঠিক ঠেকিয়েছে। কিন্তু ওনারা তো এই পাসা নামের এনজিওটাকে বাঁচাতে চেয়েছিলেন, এবং পাশা বলতে লজ্জা লেগেছে তাদের, এই জন্য এটাকে আবার বলেছেন এটা পাশা। হ্যাঁ, এটা পাশা। হ্যাঁ, তো আপনি আমাকে বলেন যে যদি এটা হয়ে থাকে পাশা, তাহলে তো মনে করেন যদি কোনো কিছুর মাঝখানে এস থাকে, তাহলে আপনি কি কি আমাকে এটাকে বলছেন যে আমার সহ-উচ্চারণ কাছে করতে কিছু হবে? বলছেন নাকি সরকারের কথা আমি বলছেন? আমি বুঝি নাই। আমি পাশা কোনোটাকেই চিনি না। আমার সাথে আমি আমরাও হুমায়ুনকে চিনি চিনি না, না, আমি জানি না। আমরাও চিনি না। আমি কেউ শুধু চেনে না, দেখেছি যে কেউ চেনে না। আমরাও দেখেছি যে শুধু এইটাকে এইভাবে উচ্চারণ করা হচ্ছে। কেন উচ্চারণ করা হচ্ছে এটারও কোনো ব্যাখ্যা নেই। একটা এস, কিন্তু এটাকে উচ্চারণ হয়তো করা শুনতে সহজ। ভালো লাগার জন্য আর কি, যেন একটু ভালো লাগে না, শুনতে, শুনতে এই জন্য খারাপ হয়তো। লাগবে কেন? নাম রাখার সময় খেয়াল থাকে না যে কি নাম রেখেছে? শুনতে খারাপ লাগে, তারপর বলতে গেলে খারাপ লাগে। নাম রাখার সময় খেয়াল ছিল না? জি নিশ্চয়ই খেয়াল থাকা উচিত ছিল, এটা একদমই সন্দেহাতীত ভাবে খেয়াল রাখা উচিত ছিল। ডক্টর শিব্বির আহমেদ, ওই যে সরকার কোনো কিছু ব্যাখ্যা দেয় না, সেখানে কি আপনাদের কোনো অবস্থান আছে? এই যে সরকার ধরেন, মানে আমি অবশ্য সামনের সরকার নিয়ে কথা বলতে চাই, এই সরকার ক্ষমতা হস্তান্তর করে যাচ্ছে, তারপরেও একটু ছোট্ট করে বলবেন, কারণ সামনের সরকারের জন্য এগুলো একটা দায় বা যাই বলি রেসপন্সিবিলিটি হয়ে দাঁড়াবে। সেটি হচ্ছে নানান রকম চুক্তি, জাপানের সাথে, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি, NDA, বা যেই চুক্তিগুলো আরো হচ্ছে সেগুলো, যে সরকার বন্দর চুক্তি যেগুলো করে গেল। জি
ডক্টর শিবির? নিঃসন্দেহে মানে আমি ট্রান্সপারেন্সির পক্ষে। আপনি যখনই কোনো ধরনের চুক্তি করবেন যেটা রাষ্ট্রের স্বার্থ জড়িত আছে, সেটা ইতিবাচক বা নেতিবাচক যে ধরনেরই হোক, মানে আপনি ইতিবাচক মনে করতেছেন, হয়তো রাষ্ট্রের অন্য জনগণরা নেতিবাচক মনে করতে পারে, বা আপনি মনে করতেছেন ভালো কিছু হবে, অন্যরা হয়তো ক্রিটিক করার জন্য হলেও এটা জানতে হতে পারে। তো আমি মনে করি এটা একদম মানে যদি কিছু না হয় যে এই ইনফরমেশনটা আমি শেয়ার করতে পারবো না, কারো প্রাইভেসি লঙ্ঘন হবে, এরকম কোনো প্রাইভেট ইস্যু ছাড়া রাষ্ট্রীয় কোনো ধরনের চুক্তি এগুলো তো ট্রান্সপারেন্ট থাকা উচিত, যে আমরা এই রাষ্ট্রের সাথে এই ধরনের চুক্তি করতে যাচ্ছি, এতে আমাদের এই লাভ হবে বা এই লস হবে, অথবা নেট এই লাভ হবে, এইটুক তো আপনাকে ক্লিয়ার করতেই হবে জাতির কাছে। আমি মনে করি পরবর্তী সরকারের কাছেও, এই সরকারের কাছেও আমার সেম কথাই, পরবর্তী সরকার আসলে সেটা হবে। গোপন চুক্তির তো নানান কিচ্ছা কাহিনী আমরা অতীতে দেখেছি, যে এখন আমরা এসে জানতেছি যে হ্যাঁ অতীতে এই চুক্তি করা হয়েছে, ওই চুক্তি করা হয়েছে, আমরা কই জানছি মানে সরকার কি প্রকাশ করলো? আমরা তো এটা কথায় শুনে শুনে জানছি, আমরা তো জেনেছিলাম সরকার নিশ্চয় প্রকাশ করবে। এগুলো শোনার কাহিনী, শোনার কথা কতটুকু সত্যি তার কি গ্যারান্টি? নানান হোয়াইট পেপারে, নানান শ্বেতপত্রে নানান কথা আলোচনা হচ্ছে। এনিওয়ে, মানে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে কোনো ধরনের চুক্তি করলে যেটা রাষ্ট্রের স্বার্থে জড়িত, এইটা ট্রান্সপারেন্ট থাকা উচিত, প্রকাশ করা উচিত কি কি চুক্তি হচ্ছে এবং কি কি শর্তে আমি সেটা যাচ্ছি, কত বছর ধরে আমাকে সেই শর্ত পালন করে যেতে হবে, এটা জনগণের জানার অধিকার আছে। আমি মনে করি সেটা করা উচিত। এবং পরবর্তী সরকারের জন্য আমার সেম কথা, যে কোনো রাষ্ট্রের সাথে বা এজেন্সির সাথে, অর্গানাইজেশনের সাথে, ডেভেলপমেন্ট পার্টনারের সাথে যে কোনো ধরনের চুক্তিতে গেলে সেগুলোর ব্যাপারে ট্রান্সপারেন্ট থাকা উচিত। এবং আমি সরকারকে বলবো যে শুধু সরকার একা একা ডিসিশন না নিয়ে মেজর ইস্যুস গুলোতে দেশের মেজর পলিটিক্যাল অর্গানাইজেশন গুলোকে ইনভলভ করা উচিত, যাদের জানা উচিত, অথবা যারা পরবর্তী ইভেন্ট। কিন্তু একটা ছোট প্রশ্ন করি, যদিও এটা নিয়ে আসলে দীর্ঘ সময় কথা বলতে চাই না, তারপরে প্রশ্নটা করতে ইচ্ছে করে যে ধরেন এই যে আপনি বলছেন উচিত, কিন্তু দলগুলোকে ধরেন জামাত ইসলাম এমনকি বিএনপি কাউকে তো দেখলাম না যে এই বিষয়ে কোনো চাপ দিতে বা জানতে চাইতে বা কোনো রকম প্রতিবাদ বা কিছু করলো না তো সরকার। যেমন জামাত ইসলাম ধরেন নারী সংস্কার কমিশন যখন হলো সেটি বাতিলে যতটুকু প্রেশার দিয়েছে, বা সঙ্গীত শিক্ষক নিয়োগের মতো ঘটনাগুলো, ছোট ছোট ঘটনা, সেগুলোতেও যত আপত্তির কথা জানিয়েছে। এই বড় বড় চুক্তি সেগুলো বাতিল করা বা সেগুলো প্রকাশ করা, এগুলোর ব্যাপারে খুব শক্ত অবস্থান তো অন্তত আলোচনা হয়েছে কিনা বা কোনো স্টেক হোল্ডারদের সাথে বসেছে কিনা, আমি এ ধরনের কোনো নিউজ দেখি নাই যে বিভিন্ন জনের সাথে। কিন্তু ঐক্যমত্য কমিশন বা যে ধরনের সংস্কার প্রস্তাবনাগুলো এসেছে সেগুলো নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে বসা হয়েছে, তাদের মতামত চাওয়া হয়েছে, তারা সেখানে মতামত দিয়েছে। তো এইটা না, সবখানে চাওয়া হয় নাই ডক্টর শিবির আহমেদ, এমনি মতামত দিয়েছে, তাদের মতামত আছে, রাজনৈতিক দলগুলো মতামত দিয়েছে। কিন্তু মানে এরকম গুরুত্বপূর্ণ বিষয় যদি মনে করেন, না, যেগুলো চুক্তি করছে সেই চুক্তিগুলোর ক্ষেত্রে আমি তো মনে করি সরকারের এটা করা উচিত যে আমি এই চুক্তি করতে যাচ্ছি মেজর পলিটিক্যাল পার্টিগুলোর সাথে, ইভেন পলিটিক্যাল পার্টির বাইরেও সিভিল সোসাইটির যারা এই সব ফিল্ড এক্সপার্টিজ আছে তাদের সাথে তো বসা উচিত, যে এই ফিল্ডে আমরা এই ধরনের কন্ট্যাক্ট করতে যাচ্ছি, এটার প্রজ এন্ড কনস আলোচনা হবে, উন্মুক্ত আলোচনা হতে পারে, ডিবেট হতে পারে, দেন আমরা এটাতে যাবো কি যাবো না ডিসিশন নেবো, সে ধরনের হতে পারে। অথবা যদি এরকম হয় যে ওনারা কোনো একটা জিনিস নিজেরাই নিজেদের এক্সপার্টিস দিয়ে অ্যাসেসমেন্ট করে বললেন যে এইটা আমার দেশের জন্য ভালো, আমি এই কন্ট্রাক্টটা করতে যাচ্ছি, তাহলে সেটাও তাদের ট্রান্সপারেন্টলি জনগণের কাছে বলা উচিত এই গ্রাউন্ডে আমরা এটা অ্যাসেস করেছি এবং এই জন্য এটা ভালো। এইটা তো নিশ্চয়ই সেটা আমরা শুনি নাই, আর কবে বলবেন, আর সময়ও নাই, আর হয়তো বলবেন না। ডক্টর আব্দুল রুত্ত স্যার, এই যে না বলা বিষয়গুলো বা নানান রকম চুক্তি, নানান রকম সরকারের সিদ্ধান্ত, সামনের সরকারের উপর সেটা কি কোনো সুফল বয়ে আনবে, সহজ করবে তার রাস্তাকে, নাকি কঠিন? না, সামনের সরকারের জন্য যতটুকু সম্ভব কঠিন করা যায় অবস্থা, সেটা করার চেষ্টায় অন্তর্বর্তীকালীন সরকার করেছেন। শুধু তাই না, জামাত ইসলামের জন্য করেছেন, এনসিপির জন্য করেছেন। তারা সকলকে বিপদে ফেলে তারা শুধু ওই যে এনজিওটার কথা বলেছিলাম ওইরকম কিছু বিষয়কে বাঁচাতে চেয়েছেন। এছাড়া তাদের আর কোনো উদ্দেশ্য নেই। আমি এইমাত্র দেখলাম যে বিশেষ সহকারী উপদেষ্টা উনি এরই মধ্যে এমিরেটস এর ফ্লাইটে চড়ে জার্মানিতে চলে গিয়েছেন, ফয়েজ তাইয়াব। তো আমার ধারণা, আমি একটা ফেসবুকে লিখেছিলাম যে আগামী বছর ফেব্রুয়ারি মাসে কয়জনই বাংলাদেশে থাকেন এটা আমি একটু দেখতে চাই। অন্তত একটা বছর তারা যে নতুন বাংলাদেশ বানালেন, এই যে প্রধান উপদেষ্টা ইলেকশনের দিন বললেন আজকে নতুন বাংলাদেশ জন্ম নিচ্ছে, এই জন্ম নেওয়া বাচ্চাটার অন্তত এক বছরের পূর্তিতে তো ওনাদের সবার বাংলাদেশে থাকা উচিত ছিল না? নাকি ওনারা আবার আসবেন ফ্লাইটে করে ওই দিন? আমি অন্তত আশা করেছিলাম এই বাচ্চাটা যে বড় হবে, এই নতুন বাংলাদেশটা যেটা ইলেকশনের দিন জন্ম দিলেন প্রধান উপদেষ্টা, সেটা নিশ্চয়ই একটা হাঁটি পা হবে, মাঝখানে একটু ওই যে নরম খাবার ছেড়ে শক্ত খাবার খাবে। কিন্তু এই যে চলে যেতে শুরু করেছেন চাচ্চুরা, এরপরে যদি আব্বু নিজেই পালিয়ে যান এই নতুন বাংলাদেশে, তারপরে কি হবে?
তো এই জন্য আমার মনে হয় শুরুতেই তাদের এই প্রতিজ্ঞা করা উচিত ছিল যে আমরা যাব না, আমরা এই বাংলাদেশকে এত দারুণ বানিয়ে দিলাম, সে দারুণ বানিয়ে দেওয়া বাংলাদেশ থেকে আমরা যাবো কেন, আমরা থাকবো এখানে। এতদিন বিদেশে থেকেছেন কারণ বাংলাদেশটা পুরানো ছিল, বাংলাদেশটা কাজ করছিল না, বাংলাদেশের কোনো কিছু ভালো ছিল না, কিন্তু আপনারা তো উড়ে এসেছেন ভালো দেশ থেকে, এসে আমাদেরকে একদম ভালো বানিয়ে দিলেন। তাহলে এই বাংলাদেশে আপনারা থাকবেন না কেন? আপনারা বলেছিলেন মেধাকে রিভার্স ব্রেইন ড্রেইন করে দিবেন। হ্যাঁ, ড্রেইন শব্দটা আমার পছন্দ না, নর্দমা দিয়ে কোনোদিন ভালো কিছু যায় নাকি ভালো কিছু আসে? কিন্তু ওনারা বলেন যে ব্রেইন ড্রেন রিভার্স করেছি, মানে একে তো ড্রেন দিয়ে ময়লাগুলি চলে গিয়েছিল, আবার ড্রেন দিয়ে ফেরত এনেছিল, আবার ড্রেন দিয়ে চলে যাচ্ছে। এটা তো ঠিক হলো না। আমি সবসময় মনে করি যে রিভার্স ব্রেইন ক্যানাল বলা উচিত, রিভার্স ব্রেইন রিভার বলা উচিত, তাই না? এটা একটা সৌন্দর্য আছে, ড্রেন বলে কেন, তাই না? দেখবেন এটা কিন্তু নেতিবাচক। তো সেই রকম আপনি যে প্রশ্নটা করেছেন যে নতুন সরকারের জন্য বা ভবিষ্যতের বাংলাদেশের জন্য জীবন কি সহজ হয়েছে, মোটেও সহজ হয় নাই। আপনি দেখেন তারা কি কি করেছেন। তারা একটা গোলামি চুক্তি করেছেন, যে গোলামি চুক্তিটার ভিতরে আপনি ভবিষ্যতে গম কোথা থেকে কিনবেন, অথবা এই গম কম দামে পেলে কোনোখান থেকে কিনতে গেলে পারমিশন লাগবে, এইরকম চুক্তি করেছে। কিন্তু পারমিশন ছাড়া এখন আপনি অন্য কোনো দেশের সাথে বড় ধরনের বাণিজ্য চুক্তি করতে পারবেন না। তো ওনারা না খালি আধিপত্যবাদের গান গেয়েছেন, তাহলে কোন আধিপত্যবাদ তারা এনে দিয়ে গেলেন? তো এইটা একটা চাপিয়ে দিয়েছেন এই সরকারের উপরে। তারপরে $15 বিলিয়ন এলএনজি কিনতে হবে, তারপর 15টা বোয়িং কিনতে হবে, এরকম নানান জিনিস দিয়ে গিয়েছেন। ভাগ্য ভালো ইলন মাস্কের স্টারলিংটা শুধু এনেছেন, এটা বলেন না যে ইলন মাস্কের সাথে মঙ্গল গ্রহে যাইতে হবে বাংলাদেশের রকেট দিয়া, এটা খালি চুক্তিটা করেন নাই, বাকি সবই তো করেছেন। এবং এটাও বলেন না যে ইলন মাস্কের সাথে রকেটে করে মঙ্গল গ্রহে যাওয়ার সময় ওনারা যাবেন, ওনারা কিন্তু আবার যাবেন না, ওনারা কিন্তু থাকবেন ইলন মাস্কের দেশে গিয়ে। এইটাই হচ্ছে সমস্যাটা। আমার কারো প্রতি কোনো বিরোধিতা নাই, কারো প্রতি কোনো আহ, শত্রুতাও নাই। আপনি চুক্তি করতে পারেন, কিন্তু যখন গান গেয়েছেন চুক্তি হবে সমানে সমানে, কোনো গোলামের চুক্তি মানা হবে না। একটা গোলামের চুক্তি তো বাতিল করেনি নাই, বড় একটা বানিয়ে সেটা পরবর্তী সরকারের ঘাড়ের উপরে দিয়ে দিয়েছেন। পরবর্তী সরকার ঠেলা গাড়ি কেনার পয়সা না থাকলেও প্লেন কিনতে হবে, এটা করেছেন। তারপরে তারা কি কিন্তু করেছে? পরবর্তী সরকারে যারা যেতে পারেন, মানে যদি বলি বিএনপি জামাত, তখন তো অপেক্ষমান ছিল, নির্বাচন হয় না, তারা কিছু বলে নাই এই বিষয়ে, এটা একটা কারণ মানে তারা বড় তখন কথা। জানেই নাই তো এই নির্বাচন। কেন জানবেন? আমরা জানতে পারছি চুক্তি হচ্ছে, তারা জানবেন না না? না, আপনি শারমিন একটু একটু মাথা একটু খাটান হলো। আমরা এখন কোথাও যাব না, আমাদের কাছে আসবে, আমাদের কাছে তো আসলো না কেউ, আমরা এখন যেতেও পারছি না, কারণ এইগুলির অনেক দেশের ভিসা ইন্ডিয়া থেকে ইস্যু হয়। তো এই যে সম্পর্ক খারাপ করে দিয়ে তারা চলে গেলেন, এটাও কিন্তু পরের সরকারের উপরে দিয়ে গিয়েছেন। তারপরে তারা কি করেছেন? তারপরে তারা এখনো পর্যন্ত এই যে ইনকাম ট্যাক্স আদায় হয় না, সেটা পুরোপুরি আদায় করে এটা ক্লোজ করে যাইতে পারেন না, আরো 1 মাস টাইম বাড়িয়ে দিয়েছেন। তার মানে তারা আসলে কর আদায় করতে পারছেন না, কারণ মানুষের হয়তো টাকা নাই, কর দিতে পারছে না, অথবা মানুষ তাদেরকে কর দিতে চাচ্ছে না, হোয়াট এভার দ্য রিজন। কিন্তু এখনো কিন্তু এই ফেব্রুয়ারি মাসেও কিন্তু কর জমা দেওয়ার, ব্যক্তি শ্রেণীর করদাতার কর জমা দেওয়ার সুযোগ রয়ে গিয়েছে। তার মানে তারা ঠিক মতো কর আদায় করেও রেখে যান নাই। তারপরে তারা কি করেছেন? তারা ঋণের পরিমাণ বৃদ্ধি করেছেন, যে ঋণ ছিল। তারপরে তারা কি করেছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতির এমন 12টা বাজিয়েছেন, এখন নিজেরাই নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। মানে এরা যে 2 দিন পরে উপদেষ্টা থেকে অন্য জায়গায় যাবে, নিরাপত্তা নিয়ে ভীত। এবং এই ভীতু হওয়ার কারণেই আপনি দেখবেন যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি উপদেষ্টা পদ ছেড়েও বাসা ছাড়েন নাই। এবং এর একটা বড় কারণ হইতে পারে যে ঢাকা শহরে ওনার থাকার মতো বাসা নাই, কিন্তু অথবা তিনি কিন্তু বলেছেন সাংবাদিকদের যে তিনি বাসা ছেড়েছেন, এটা একটা ভুল তথ্য। তাহলে হয়তো এটার আগে 2 দিন আগে ছেড়েছেন। ভুল তথ্য হইলে তাহলে ওইটা নিয়ে প্রেস উইং কিছু বলে না কেন? আমরা একটু একটু এদিক ওদিক একটু ভুল তথ্য দিকে নাচতে থাকে। প্রেস উইং ঘটনা কি? প্রেস উইং এ প্রেস উইং নিজে কোনো ভুল তথ্য দেয় না এখন পর্যন্ত। আরেকবার একটু শুধু প্রেস উইং মবকে প্রেসার গ্রুপ বলেছিল। তো যেই প্রেস উইং মবকে প্রেসার গ্রুপ বলে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির 12টা বাজিয়ে রেখে দিল, এবং আজকে যে নির্বাচন পরবর্তী সহিংসতা হচ্ছে, এটাও তাহলে সেই প্রেসার গ্রুপ, তাই না? মবকে প্রেসার গ্রুপ বানানোর পরে এটা যে কি করবে এটা সম্পর্কে তাদের ধারণা ছিল না। এগুলো সব দিয়ে গিয়েছে পরবর্তী সরকারের উপরে, এবং তারা নিজেরাও পরে মবের শিকার হয়েছেন। যাই হোক, সেটি হয়তো সেটি শেষ বলছিলাম সামনের সরকার নিয়ে। আর একটু এক লাইন হয়তো শুনবো আপনাদের কাছে। শিবির আহমেদ, 2/3 মেজরিটি, আবার মানে 2008-এর পর 2/3 মেজরিটি খুব একটা ভালো ফলাফল দেখা যায়নি। তখন তো আওয়ামী লীগ জনপ্রিয় দলই ছিল, এবং তখন ভোটে জিতেই তারা এসেছিল আসলে। সেখানেও হয়তো সূক্ষ্ম স্থূল নানান রকম কারচুপির কথা বলা হয়েছে, কিন্তু এসেছিল জনপ্রিয়তা। তারপরে একটা কি ঘটে গেল সেটা আমরা দেখলাম, কিভাবে কি হয়ে গেল, এবং সেই 2/3 মেজরিটির বলেই অনেক কিছু হয়ে গেল। আবার 2/3 মেজরিটি, শঙ্কার নাকি স্বস্তির? শুনতে পাচ্ছি না।
না না, ডক্টর শিবলীর না, নিঃসন্দেহে আমি আমি বলবো জনগণ যদি জনগণের সমর্থন নিয়ে বিএনপি 2/3 পেয়েছে, তাদেরকে অভিনন্দন জানাই। কিন্তু একই সাথে আমাদের যেহেতু অতীতের অভিজ্ঞতা খারাপ, যে আমরা 2/3 পাওয়ার কারণে একটা দল আমাদের পুরো কেয়ারটেকার সিস্টেম ধ্বংস করা থেকে শুরু করে গণতন্ত্রের 12টা বাজিয়েছে, এবং গত 15 বছরের ইতিহাসের কথা আমরা জানি। তো এখন আমাদেরকে এটা এনশিওর করতে হবে যে এ ধরনের কোনো কিছু হবে না। এটা বিএনপিকে এনশিওর করতে হবে, বিরোধী দলকেও সক্রিয় থাকতে হবে, এবং আমি মনে করি মেজর কিছু সংস্কারের প্রস্তাবনা যেগুলো এসেছে, বিএনপি সেই মেজর সংস্কার প্রস্তাবনাগুলো পাশ করানো এবং ইমপ্লিমেন্ট করার ব্যাপারে আন্তরিক থাকা উচিত, যাতে করে ফেসিবাদী যে এলিমেন্ট গুলো অতীতে তৈরি হয়েছে সেগুলো যেন তৈরি হতে না পারে। এটা যদি বিএনপি না করে, তাহলে দিন শেষে কিন্তু এটা বিএনপি কে বেনিফিট দিবে না। আওয়ামী লীগকেও দিন শেষে রক্ষা করতে পারে নাই। তো বিএনপি যদি মনে করে যে আমরা 2/3 পেয়ে গেছি, যা ইচ্ছা তাই করব, এটা দিন শেষে বিএনপির জন্য ভালো হবে না। আমি মনে করি না বিএনপি এরকম হতে পারবে বা হবে আওয়ামী লীগের মতো। তারপর সাবধান থাকা বা সচেতন থাকার জরুরত আছে নিঃসন্দেহে। নিশ্চয়ই, কিন্তু মানে যতটুকু ছিল তাতেই আসলে বিএনপিও তত্ত্বাবধায়ক সরকার কলঙ্কিত, বা বিএনপি জামাত জোট, আসলে বিএনপি বলবো না, তখনও তত্ত্বাবধায়ক সরকার কলঙ্কিত করার যে মেকানিজম, সেটি আবার তারাই তখন শুরু করেছিল। ফলে শঙ্কা বা স্বস্তি কি দেখেন ডক্টর আব্দুল লতিফ সাহেব? আপনার কাছেও একই প্রশ্ন। কিসের শঙ্কা, কিসের স্বস্তি? 2/3 মেজরিটি বা অ্যাবসলিউট মেজরিটি। মেজরিটি সংখ্যার হবে কেন, বা আরো বেশি মেজরিটি বা সংখ্যার হবে কেন? মেজরিটি কোনো কিছুকে নষ্ট করে না। নষ্ট করে যারা মেজরিটি পেয়েছেন তাদের নেতৃত্বের দুর্বলতা। নেতৃত্ব যদি এই 2/3 মেজরিটিকে নিজের শক্তি বলে মনে করেন এবং সেই শক্তিকে দায়িত্বশীল ভাবে ব্যবহার করেন, তাহলে তো বাংলাদেশের অনেক মঙ্গল হওয়ার কথা। বাংলাদেশে ভালো আইন করতে কোনো কেউ বাধা দিতে পারবে না, বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষার জন্য কেউ এসে ঘেনা পেঁচাল পারতে পারবে না। তো তাহলে ভালো না? কিন্তু 2/3 মেজরিটি খারাপ হয়েছে কেন? কারণ ওই 2/3 মেজরিটি যারা পেয়েছেন তাদের নেতৃত্ব সেই মেজরিটিকে কাজে লাগিয়ে জনগণের অধিকার ক্ষুণ্ণ করার, জনগণের অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা করেছেন। তো মেজরিটি ইজ নট দ্য ক্রিমিনাল, the people behind the majority or people leading the majority party, they are the criminals. তো এই ক্রিমিনালিটি না থাকলেই তো হইলো, অসুবিধা কি? আজকে ধরেন মনে করেন একটা কোয়ালিশন সরকার যদি হতো, সেই কোয়ালিশন সরকার 2/3 সদস্যের কোয়ালিশন সরকার, অর্থাৎ ধরেন 3টা দল মিলে কোয়ালিশন করে 2/3 হলো। এককভাবে কোনো দলই আসন পায় নাই। মনে করেন 4টা দল নির্বাচন করেছে এবং এই 4টা দল সবাই 70, 70, 70, 70 এবং অন্য স্বতন্ত্ররা 20টা আসন পেয়েছে। তাহলে কি হইতো? 2টা দল হইলে 140, যে কোনো 3টা দল হইতেই হবে, তাহলে 210 হইলেই তো ওই সরকারটা একটা সংখ্যাগরিষ্ঠের সরকার। এবং ওই জোট যদি মনে করে যে সংবিধান বদলাতে পারে তখনও, কারণ ওরা জোট হয়েছে, একসাথে 210 হয়েছে, কিন্তু একা কেউই 70-এর বেশি না। তো তখন কি বলতেন? তখন এই মেজরিটির কারণে সব হয়ে যেত উল্টাপাল্টা? মোটেই না। মেজরিটি কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে মেজরিটির মানসিকতা। পৃথিবীতে সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দেশে মানুষ, অন্য ধর্মের মানুষ বেঁচে থাকে না, ভালো থাকে না। এটা কেন? কারণ ওই মুসলিমরা ধর্মাচরণ করেন, তারা সংখ্যালঘুর অধিকার কেড়ে নেন না। আবার পৃথিবীতে বহু জায়গা আছে যারা দুনিয়ার সংখ্যালঘু, মানে তাদের দেশে এই অল্প কয়টা লোক, তারা গোটা দুনিয়ার উপর অত্যাচার করে না। লোকের মানুষ দেখে নাই গাজা। Majority is not the criminal. Criminal is the mindset of the leaders. দেখা যাক সামনে আসলে মাইন্ডসেট অফ দ্য লিডার্স আমরা কিরকম দেখতে পাই, সেটা নিশ্চয়ই দেখার বিষয় থাকবে। এখন পর্যন্ত বিএনপি অনেক বিনয়ী আচরণ করেছে, অন্তত সবার সামনে। আমার ধারণা যে তারা যদি বিনয়টা বজায় রাখতে পারেন তাহলে ভয় পাওয়ার কিছু নাই। আর যদি তারা সেই বিনয় বজায় না রাখেন, তাহলে তো জনগণের কাছে অধিকার আছে, ভোট দিয়ে আবার 5 বছর পরে চলে যাবে, তখন সকল জনগণই হয়তো বেহেশতের টিকিট কেটে ফেলবে, কোনো অসুবিধা তো নাই। অনেক ধন্যবাদ ডক্টর আব্দুল লতিফ স্যার, অনেক ধন্যবাদ ডক্টর শিবলীর আহমেদ, আপনাদের দুজনকেই ধন্যবাদ। দর্শক এতক্ষণ সাথে থাকবার জন্য আজকের মতো শেষ করছি।